আপনারা জানেন আজকে স্টারলিংকের বাংলাদেশে ফর্মালি যাত্রা শুরু হলো। এটা আমরা মনে করি বাংলাদেশের জন্য এটা একটা টেলিকমিউনিকেশনের হিস্ট্রিতে একটা নতুন অধ্যায়ের সূচনা হলো। তো এই বিষয়ে আমরা জানি আপনাদের মধ্যে অনেক প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তর নেবেন আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন আইসিটি অ্যাফেয়ার্স আমাদের ফয়েজ তায়েব ভাই। তো তার আগে আমি সবাইকে উনি প্রথমে প্রশ্ন নেওয়ার আগে উনি একটু প্রথমে পুরো বিষয়টা বলবেন, আমরা কি প্রমিস করেছিলাম আর আমরা কি ডেলিভার করছি পুরোটা প্রথম থেকে বলবেন। বলার পরে ওনার ওপেনিং স্টেটমেন্টের পরে আমরা আপনাদের প্রশ্ন নিব এবং আপনারা প্রশ্ন করার সময় আপনার নামটা বলবেন এবং আপনার প্রতিষ্ঠানের নামটা বলবেন। থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ জানাই। গণমাধ্যমের কর্মী সহকর্মীরা যারা আছেন, মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিশেষ সহকারী সহ যারা এখানে আছেন, মানে সবাইকে আন্তরিক ধন্যবাদ। তো আজকে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন। এই দিনে আমরা নতুন প্রজন্মের একটা টেলিযোগাযোগ সেবায় পদার্পণ করতে যাচ্ছি। আপনারা জানেন যে গতানুগতিক যে লিগেসি যে ইন্টারনেট সেবা সেটা দুই রকম। একটা হচ্ছে যে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট, আর একটা হচ্ছে যে আইএসপির মাধ্যমে, যেটা ফাইবার কেবল বা অন্যান্য মাধ্যমে ঘরে ঘরে বা বিভিন্ন অফিসে পৌঁছায়। এর বাইরে আমরা আজকে প্রথমবারের মতো স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করলাম এবং ফেব্রুয়ারি 2025-এ বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেটের কোনো গাইডলাইন ছিল না। মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশে উদ্যোক্তা বান্ধব এবং একই সাথে গ্রাহক বান্ধব বিকল্প তৈরি করার জন্য, একটা টেকসই ব্রডব্যান্ড ইন্টারনেটের বিকল্প তৈরি করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং সে মতে স্পেস এক্সের সিইও এলন মাস্কের সাথে কথা বলেছেন এবং তাকে অনুরোধ করেছেন যাতে 90 দিনের মধ্যে এই সেবাটা বাংলাদেশের গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়। মাননীয় প্রধান উপদেষ্টার এই আহ্বানকে সামনে রেখে আমরা বিডা থেকে, বিটিআরসি থেকে এবং ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে এবং মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সবার সার্বিক সহযোগিতায় আমরা মাত্র 3 মাসের মধ্যে একটি NGS নন জিও স্টেশনারি স্যাটেলাইট গাইডলাইন তৈরি করতে সক্ষম হই। এই গাইডলাইনটা বিভিন্ন স্তরে কনসালটেশন করা হয়েছে। মিটিংয়ের পরে আমরা 75 রকমের পরামর্শ বিভিন্ন জায়গা থেকে পেয়েছি। এই পরামর্শগুলো আমলে নিয়ে স্যারের যে ডেডলাইন, এই ডেডলাইনটাকে মিট করে আমরা NGSO গাইডলাইনটা পাস করি এবং এরপর প্রথম আবেদনকারী হিসাবে স্টারলিংক এই NGSO গাইডলাইনের জন্য আবেদন করে। তার আগে স্টারলিংক বিডায় রেজিস্ট্রেশন করে, অর্থাৎ বাংলাদেশের যে আইনি প্রসেসগুলো আছে এই প্রক্রিয়াগুলো পুরোপুরি ফুলফিল করে বিডায় রেজিস্ট্রেশন নিবন্ধন নেয় এবং তারপরে তারা বিটিআরসিতে লাইসেন্সের জন্য আবেদন করে এবং সেটা যথাযথভাবে যে ফি আছে সেই ফি দেয়, ফরেন কারেন্সিতে ফি দেয়, ফি দিয়ে তারা আমাদের কাছ থেকে লাইসেন্স পায়। এই লাইসেন্সের পরবর্তীতে আরও কিছু রিকোয়ারমেন্ট ছিল, সেটা হচ্ছে যে প্রাইসিং মডেল তারা আমাদেরকে সাবমিশন করে। সেখানেও আমরা কিছুটা বক্তব্য রেখেছি, কিছু নেগোসিয়েশন করে আমরা কিছুটা প্রাথমিকভাবে যে প্রাইসিং মডেলটা দেওয়া হয় সেখান থেকে কিছুটা কমিয়ে বর্তমানে একটা প্রাইসিং মডেল দিয়েছি। এই প্রাইসিং মডেলটাতে 3টা বিষয় আছে। একটা হচ্ছে যে তারা 2টা প্যাকেজ নিয়ে আসছে। একটা প্যাকেজ হচ্ছে রেসিডেন্স, স্টারলিংক রেসিডেন্স, সেটা বাংলাদেশি গ্রাহকদের জন্য 6,000 টাকা প্রতি মাসে। দ্বিতীয় প্যাকেজটা হচ্ছে স্টারলিংক লাইভ, সেটা 4200 টাকা করে। আর এর বাইরে আরেকটা ফি আছে, এককালীন একটা সেট আপ কস্ট লাগবে। সেই সেট আপ কস্টের জন্য তাদের একটা রাউটার আছে এবং একটা অ্যান্টেনা আছে। আপনারা জানেন যে এই যেটা স্যাটেলাইট ইন্টারনেট, এর জন্য কোনো ধরনের কো নেটওয়ার্ক, ট্রান্সমিশন নেটওয়ার্ক বা অ্যাক্সেস নেটওয়ার্ক, এই ধরনের নেটওয়ার্কের প্রয়োজন হয় না। তো যেহেতু প্রয়োজন হয় না, সেই জন্য এই নেটওয়ার্কটা কীভাবে জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করবে, সেজন্য আমরা বিষয়টা নিয়ে প্রয়োজনীয় রেগুলেটরি উদ্যোগ। এই উদ্যোগগুলোর মধ্যে একটি হচ্ছে আমরা বলেছি যে বাংলাদেশ সরকারের ট্যাক্স এবং ভ্যাট কমপ্লায়েন্স থাকার জন্য প্রতিটা কানেকশনে তাদেরকে একটা মান্থলি রেন্ট দিতে হবে এবং সেটা $1 করে। তারপরে যেহেতু প্রতিটা
ডিভাইসের উপর, কানেক্টেড ডিভাইসের উপরে আমরা ট্যাক্স এবং ভ্যাট আহরণ করব। সেই জন্য এই ডিভাইসগুলোর বিপরীতে তাদেরকে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে। এতে করে সরকারের একটা ট্যাক্সেশনের দিক থেকে একটা ভিজিবিলিটি থাকবে, অর্থাৎ রেভিনিউ জেনারেশন পয়েন্ট অফ ভিউ থেকে। তো যেহেতু এটা ডিভাইস ডিজিটাল সিস্টেম, আমরা মনে করি এখানে কর ভ্যাট ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগও থাকবে না। তারপরে এককালীন যেই ফিটা তারা জমা দিচ্ছে $30,000 মতো, সেখানে তারা দুইটা ক্যাটাগরিতে দিয়েছে। একটা হচ্ছে আইওটি ক্যাটাগরিতে $10,000 এবং $10,000, আর ব্রডব্যান্ড ইন্টারনেট ক্যাটাগরিতে দিয়েছে $20,000, এবং এই টাকাটা ইয়ারলি অর্থাৎ প্রতি বছর এটা তাদেরকে দিতে হবে। এখানে স্টারলিংক আসার পর থেকে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন নাগরিক সমাজ, সাংবাদিক, সহকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে পেয়ে আসছি। সেই কয়েকটি প্রশ্ন আমি নিচ্ছি। প্রথমত হচ্ছে স্টারলিংকের কোনো ডেটা লিমিটেশন থাকবে কিনা। তো আমরা মনে করি যে স্টারলিংকের কোনো ডেটা লিমিটেশন থাকবে না, এবং এই দিক থেকে এটা আরেকটি রেকর্ড, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ, সত্যিকার অর্থে আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ চলে আসবে। আরেকটা প্রশ্ন অনেকেই করেছেন যে আসলে স্টারলিংক আমরা কাদের জন্য করেছি, এটা সেবা গ্রহীতা কারা। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে এখানেও সেবা গ্রহীতার দিক থেকে কোনো লিমিটেশন নাই। স্টারলিংক একটা হচ্ছে ডিরেক্ট টু ডিভাইস, সেই ডিরেক্ট টু ডিভাইস সেবাটা আমরা দিচ্ছি না, আমরা দিচ্ছি স্টারলিংকের একটা রিসিভার থাকবে, সেই রিসিভারের মাধ্যমে তার একটা রাউটার আছে, সেই রাউটার দিয়ে ওয়াইফাই ডিভাইস দিয়ে সেটা একটা ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করবে। এখন ওই রাউটারের পোর্ট থাকে, সেই পোর্ট থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, সেটা আনলিমিটেড দূরত্বে নেওয়া যাবে না, দূরত্বে গিয়ে আরেকটা নেটওয়ার্ক তৈরি করে আবারও ওই নেটওয়ার্ক থেকে আবার ওয়াইফাই সেবা দেওয়া যাবে। এখন এই দূরত্বটা কত? আমরা মনে করি যদি আবাসিক এলাকা হয়, এই অ্যাপার্টমেন্ট এলাকা হয়, তাহলে সেখানে এটা 20 থেকে সর্বোচ্চ 30 মিটার হতে পারে, অর্থাৎ এখানে 2টা বা 3টা ফ্লোর কভার করবে। আর দূরত্বের দিক থেকে 20 থেকে 30 মিটার, অর্থাৎ কয়েকটা রুম কভার করবে, 3টা বা 4টা রুম কভার করবে, কিংবা তার চেয়ে বেশি, সামান্য বেশি। অর্থাৎ একটা বড় অ্যাপার্টমেন্টের জন্য একটা সেট এনাফ। আর গ্রামীণ এলাকায় যেখানে ওয়াল পেনিট্রেশন নাই, অর্থাৎ সিগন্যাল, যেহেতু এটা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, সেজন্য সিগন্যাল ওয়ালের ভিতর দিয়ে গেলে বা মেটালের ভিতর দিয়ে গেলে এই সিগন্যালটা ড্রপ করে। তো গ্রামীণ এলাকায় আমরা মনে করি যে এই রেঞ্জটা প্রায় 50 মিটারের কাছাকাছি, 50 থেকে 60 মিটার পর্যন্ত বিস্তৃত হবে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের আবাসিক এলাকায় যেখানে আমরা বলি ডিপ ইনডোর, যেখানে মোবাইল নেটওয়ার্ক পৌঁছে না, সেসব ক্ষেত্রে স্টারলিংক বেটার পারফর্ম করবে। এবং একই সাথে আপনারা জানেন যে বাংলাদেশে মাত্র 30% মোবাইল টাওয়ার ফাইবারাইজেশনের আওতায় এসেছে। বাকি যে টাওয়ারগুলো, অর্থাৎ এই যে বাংলাদেশে প্রায় 40,000-এর কাছাকাছি টাওয়ার আছে, সব কিছু মিলে সাধারণত সবচেয়ে বেশি গ্রামীণ ফোনে সহ অবস্থায় প্রায় 25,000-এর মতো। এই সব টাওয়ার যদি আমরা হিসাব করি, সেখানে 30 থেকে 50% টাওয়ার ফাইবারাইজেশনের আওতায় আসছে। যেহেতু ফাইবারাইজেশনের আওতায় আসেনি, সেজন্য মাইক্রোওয়েভের মাধ্যমে স্বল্প সক্ষমতার ব্যান্ডউইথ দিয়ে এই টাওয়ারগুলোতে ইন্টারনেট দিতে হয়। তো যেহেতু এক একটা টাওয়ারের অধীনে হাজার হাজার গ্রাহক থাকে, তাহলে এই স্বল্প সক্ষমতাটা আবার বাকি ব্যবহারকারীদের মধ্যে শেয়ার হয়ে যায়। তো যে জন্য আমাদের বর্তমান গ্রাহকরা আসলে সব চেষ্টার পরেও ক্যাপাসিটি সক্ষমতার কারণে তারা ভালো ইন্টারনেট সেবা পায় না। স্টারলিংক এই অচল অবস্থাটার বিরুদ্ধে। একটা স্টারলিংক ডিভাইস যদি মাননীয় প্রধান উপদেষ্টার বাসায় রাখা হয় এবং একই সাথে যদি খাগড়াছড়ি কোনো একটা গ্রামে রাখা হয়, দুজন গ্রাহক একই সেবা পাবে এবং স্টারলিংকের মাধ্যমে কোনো ধরনের ব্যান্ডউইথ ডিস্ট্রিবিউশন করার সুযোগ নেই। তো তার মানে আমরা বলছি গ্রামীণ হাট বাজারে কিংবা শহরে কন্ডোমিনিয়াম বা অ্যাপার্টমেন্টে এটা ব্যবহার করা যাবে এবং ব্যক্তি চাইলে এটা শেয়ার করতে পারবে। তবে আমরা এখানে যেটা রেখেছি, আমাদের আইএসপি সহ যারা আমাদের লোকাল ইন্টারনেট প্রোভাইডার আছে, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা এই ডিভাইসটার উপরে মোবিলিটি সুযোগ দেইনি। অর্থাৎ আপনি যদি স্টারলিংকের রাউটার থেকে কেবল কানেক্ট করে কিছু দূর নিয়ে আবার স্টারলিংক থেকে ওয়াইফাই, একটা রাউটার থেকে ওয়াইফাই সেবা দেন, সেটা দিতে পারবেন। কিন্তু এই ডিভাইসটা এক্সেলের উপরে আপনি মোবিলিটি সুযোগটা আমরা দিইনি। এটার মাধ্যমে আমরা আইএসপি দেখে কানেক্ট করি। স্টারলিংক কি উদ্যোক্তা বান্ধব? তা আমরা বলছি অবশ্যই উদ্যোক্তা বান্ধব।
স্টারলিংকের যে ইনিশিয়াল সেট আপটা আছে সেটা 47,000 টাকা, শুনতে অনেক বেশি খরচ। আপনারা যারা এখানে আছেন আপনাদের সবার সুযোগ আছে। আমরা মার্কেট স্টাডি, আমরা রিজিওনাল যে প্লেয়ারগুলো আছে, আপনারা জানেন যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয় দেশ হিসেবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে যাত্রা শুরু করলো। এখন আমাদের পর্যাপ্ত রিজিওনাল স্টাডি নেই। যদি রিজিওনাল স্টাডি আসে, এটার সাথে সাথে আমরা বিটিআরসির দিক থেকে এই প্রাইসটা বাড়াতে পারবো, কোনো সমস্যা নেই। সো আমাদের সামনে সুযোগ আছে, আমরা মার্কেটটা এক্সপ্লোর করি, এক্সপ্লোর করার পরে রেভিনিউ বাড়ানোর যে কোনো উদ্যোগ নেওয়া যেতে পারে। কর্পোরেট ট্যাক্স তো সবাই দেয়, আমি রেভিনিউ শেয়ারিংটা যারা আমাদের দেশে না, লাইসেন্স কোম্পানি রেভিনিউ শেয়ারিং করে না। এটা আমরা যেহেতু তাকে টাকার বিক্রিতে লাইসেন্সটা বিক্রি করছি, সুতরাং সে লাইসেন্সিং কোম্পানি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার নাম গোলাম মর্তুজা, আমি আমার প্রশ্ন ছিল যে এটা আসলে সরকারের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? সরকার প্রধান আপনি এটা নিয়ে অনেকবার বললেন, আপনি তো একটা কোম্পানি এরা বিটিপি বা বিটিপি বিজনেস করবেন, আপনারা তো আসলে আপনারা কেন এটা প্রমোশন করছেন? আপনার প্রশ্নের 4টা উত্তর আছে। প্রথমত হচ্ছে জুলাইয়ে ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে গ্লোবাল কমিউনিটিতে বাংলাদেশের যে বিনিয়োগ সক্ষমতার যে চিত্র, এই চিত্রটা ভয়াবহ রকম ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেজন্য আমরা হাই স্পিড এবং হাই কোয়ালিটি ইন্টারনেটের একটা টেকসই বিকল্প খুঁজেছিলাম। সেই বিকল্প দিক থেকে এটা এসেছে। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমরা বিশ্বকে দেখাতে চেয়েছি যে বাংলাদেশ বিনিয়োগ ফ্রেন্ডলি। স্টারলিংক বাংলাদেশে আসলে স্টারলিংকের সিস্টার কনসার্ন হিসেবে আরো বহু কোম্পানি আসবে, ইতিমধ্যে আমরা সেটা দেখতে শুরু করেছি। এনজিএস অপারেটর হিসেবে অন্তত 4টা কোম্পানি আসার জন্য প্রস্তাব করেছে। দ্বিতীয় যে বিষয়টা, এই ইন্টারনেটটা পৃথিবীর মধ্যে অন্যতম নিকৃষ্ট। এই ইন্টারনেটের একটা বিকল্প, কোয়ালিটি বিকল্প তৈরি করার দায় আমাদের ছিল। আর 4 নম্বর উত্তর হচ্ছে যে বাংলাদেশের যে ফ্রিল্যান্সার, এই ফ্রিল্যান্সাররা প্রতিনিয়ত তারা মিটিং করে, মিটিং এর মাঝখানে তাদের মেনটেন করতে পারে না। তার রাত আগে যদি বলা হয় যে রাত 8টার সময় তোমার ওই ডেলিভারিটা দিতে হবে, 6টা থেকে যদি 8টার মধ্যে যদি ইন্টারনেট না থাকে সে ডেলিভারি মিস করে। এটা বাংলাদেশের ফ্রিল্যান্সার কমিউনিটির জন্য খুবই উদ্বেগজনক একটা বিষয় ছিল। আমরা মনে করি এই 4টা বিষয়কে স্টারলিংক এবং এই জাতীয় প্রদান করবে। ধন্যবাদ। প্লাস এটা নতুন জব তৈরি করবে, আমি আগেই বলেছি কোওয়ার্কিং স্পেস তৈরি করবে, এটা একটা অসামান্য ভূমিকা রাখবে। সেই জন্য আমাদের যদি বলতে পারেন আমরা তাড়াহুড়া করেছি, তাহলে সেজন্যই করেছি। ধন্যবাদ। আমি আরেকটা কথা বলতে পারি, টেলিকম লাইসেন্স রেজিম পরিবর্তনে তাড়াহুড়া হচ্ছে। যদি আপনারা খেয়াল করেন 7 স্তরের লাইসেন্স আছে, অত্যন্ত দ্রুততার সাথে আমরা সেখানে একটা আইন পরিবর্তন করে সেখানে 7 স্তর তাড়াহুড়া করেছি, একটা যৌক্তিক কারণে করেছি, জনস্বার্থ রক্ষার জন্য করেছি এবং এই খাতে শৃঙ্খলা এবং ইউটিলিটি তৈরির জন্য করেছি। ধন্যবাদ। টাকার অঙ্ক বেশি লাগছে কারণ স্টারলিংকের আপনি আকাশ ডিটিএইচ এর সাথে তুলনা করতে পারবেন না। আকাশ ডিটিএইচ এর ক্যাপাসিটি খুবই সীমিত। আকাশ ডিটিএইচ এর যে আপনি ক্যাপাসিটিটা পাচ্ছেন, এটা এখান থেকে প্রায় 100 গুণ বেশি ক্যাপাসিটি পাচ্ছেন। যেহেতু স্যাটেলাইট ইন্টারনেট, তার একটা গ্রাউন্ড, তার একটা রাউটার আছে এবং ওয়াইফাই সেটআপ আছে। এটা এডিশনাল কিছু মেলে আপনি চিন্তা করেন আপনার হাতে যে মোবাইলটা আছে, এই মোবাইলের কিন্তু দাম 47,000 টাকা বা তার বেশি বা কাছাকাছি, যদি এটা কোয়ালিটি থাকে। তো আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডে আমরা চেষ্টা করেছি যে যেই আমি আগেই বলেছি এখানে আমাদের রিজিওনাল স্টাডি নাই, যেহেতু আমরা দক্ষিণ এশিয়ার অন্যতম পাইনিয়ার হিসেবে এখানে মার্কেট করেছি আমরা ছিলাম। তো যদি আমাদের মনে হয় যে ইন্ডিয়া লঞ্চ করার পরে বা পাকিস্তান লঞ্চ করার পরে, নেপাল লঞ্চ করার পরে যদি আমাদের মনে হয় যে এই প্রাইসগুলো বেশি, তাহলে আমাদের নেগোসিয়েট করার অবশ্যই সুযোগ আছে। এবং প্রাইসিংয়ের জন্য আমরা আলাদাভাবে ক্লজ রেখেছি, প্রতিবার করে আসতে হবে। সে চাইলেই দাম বাড়াতে পারবে না। ধন্যবাদ। আমি আফজাল হোসেন মাইক্রোওয়েভে কাজ করি। আমার প্রশ্ন হলো, ভবিষ্যতে বাংলাদেশে যে সরকারে আসবে তারা যদি ইন্টারনেট শাখা না করতে পারে, এমন কোনো পদক্ষেপ পারবে না। আর যদি সেটা আইনগত পদক্ষেপ হয়, তাহলে আইন তো পরে সরকার পরিবর্তন করে শাখা আপনার দ্বিতীয় প্রশ্নটা বেশি নেই। প্রথমত আইনের ক্ষেত্রে আইন গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো আইনের চর্চা। এখন আমরা বলছি যে আমরা পদক্ষেপ নিচ্ছি, আমি আগে ব্যাখ্যা করেছি যে আমরা ইন্টারনেট যাতে বন্ধ না হয় সেই জন্য আইন পরিবর্তন করেছি এবং আপনারা বলতে 3য় কিংবা 4র্থ কোয়ার্টারের মধ্যে এটা আপনারা দেখতে পাবেন।
থ্যাংক ইউ। আমার মনে হয় অনেক কোশ্চেন আমরা নিয়েছি।